Assalamu alaikum everyone. This is Rajat with you guys. Thank you so much for joining me. আজকে আমরা জানতে চলেছি ডক্টর ফস্টাস সম্পর্কে। ডক্টর ফস্টাস ইজ এ ফেমাস ট্রাজেডি রিটেন বাই ক্রিস্টোফার মার্লো। ডক্টর ফস্টাস হচ্ছে একটি বিখ্যাত ট্রাজেডি যেটি লিখেছেন ক্রিস্টোফার মার্লো ইন দ্য লেট 16th সেঞ্চুরি, অ্যারাউন্ড 1592। তো 16 শতকের শেষার্ধে মানে শেষের দিকে তিনি এই ট্রাজেডি লিখেছেন, মনে হয় 1592 সালের দিকে। ইট টেলস দ্য স্টোরি অফ ডক্টর ফস্টাস, a brilliant but arrogant scholar who sells his soul to the devil in exchange for knowledge, power and pleasure. এই ডক্টর ফস্টাস ট্র্যাজেডি হচ্ছে এমন একজন মানে ডক্টর ফস্টাস নামক একজন ব্যক্তি সম্পর্কে, তার জীবন কাহিনী সম্পর্কে। এবং সেই ডক্টর ফস্টাস ছিলেন একজন ব্রিলিয়ান্ট, কিন্তু তিনি একজন অহংকারী বিদ্বানশীল ছিলেন, মানে বিদ্বান ছিলেন, যে তার আত্মাকে বিক্রি করে দিয়েছিলেন শয়তানের কাছে। বিনিময়ে তিনি চেয়েছেন জ্ঞান, শক্তি এবং আনন্দ। তো তিনি এই তার আত্মাকে বিক্রি করে দিয়েছেন এবং জ্ঞান, শক্তি মানে এক কথায় ব্ল্যাক ম্যাজিক তিনি পায়। এবং তার আত্মার বিনিময়ে তিনি ব্ল্যাক ম্যাজিক পায়, কিন্তু সেটা শুধুমাত্র 24 বছরের জন্য। যে 24 বছর পর তিনি যখন মারা যাবেন, তার আত্মা শয়তান নিয়ে যাবে। তারপরে ডক্টর ফস্টাসের ফুল টাইটেল হচ্ছে দ্য ট্রাজিক্যাল হিস্ট্রি অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ ডক্টর ফস্টাস। এটি হচ্ছে এটার ফুল টাইটেল। তো অথর সম্পর্কে জানি, চলো। ক্রিস্টোফার মার্লো হচ্ছেন ডক্টর ফস্টাসের লেখক, এবং তিনি হচ্ছেন শেক্সপিয়ার সময়কার একজন লেখক অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লে রাইটস অফ দ্য ইংলিশ রেনেসাস। মানে ইংলিশ রেনেসাসের তিনি একজন গুরুত্বপূর্ণ নাট্যকার। এই ডক্টর ফস্টাসের জনরা হচ্ছে ট্রাজেডি, মরালিটি প্লে, রেনেসাস ড্রামা। এর জনরাটা হচ্ছে এই তিনটা। এক কথায় ট্রাজেডি বলতে পারো, কারণ ট্রাজেডি নামে বেশি ফেমাস। আচ্ছা, এখান থেকে যখন আমরা কোশ্চেনের অ্যান্সার করব, তখন এই তিনটেই আমরা ইউজ করতে পারবো। যখন আমরা একটা প্যারাগ্রাফ স্টার্ট করবো, একটা কোশ্চেনের যখন অ্যান্সার করার সময় ইন্ট্রোডাকশনের পরে যে প্যারাগ্রাফগুলো আমরা লিখি কোটেশন সহ, তো সেখানে আমরা বলতে পারি যে ডক্টর ফস্টাস দ্য ট্রাজেডি, আবার ডক্টর ফস্টাস দ্য মরালিটি প্লে, দ্য ডক্টর ফস্টাস দ্য রেনেসাস ড্রামা। মানে এরকম করে এটার সাথে অ্যাডজেক্টিভ এইগুলা ব্যবহার করতে পারি, এই যে এগুলোর মাধ্যমে। তাহলে হবে কি, টিচার একটু ইম- মানে টিচারদের সামনে একটু ইমপ্রেশন ক্রিয়েট হবে, তাহলে মার্কস ভালো পাওয়া যাবে। মানে লাইনটা একটু সুন্দর হবে আর কি। যেমন ধরো ট্র্যাজেডি যদি বারবার বলতে থাকো যে ট্র্যাজেডি ট্র্যাজেডি, তো শুধু টিচার তো জানবে তুমি শুধু ট্র্যাজেডি এটাই জানো, কিন্তু এই দুটাও যে জানো, তো সেগুলো যদি কোশ্চেনের অ্যান্সারে লেখা হয়, তাহলে টিচাররা ভাববে যে বাহ, মেয়েটা পড়ছে অনেক বা ছেলেটা পড়ছে অনেক। তারপর চলো প্লট স্টোরি। দ্য ইন্ট্রোডাকশন হচ্ছে ফস্টাসের অ্যাম্বিশন। এই যে নাটকটা, এই যে ফস্টাস, ডক্টর ফস্টাস, এই নাটকটার মূল কাহিনী হচ্ছে ফস্টাসের উচ্চাকাঙ্ক্ষা। তার যে আকাঙ্ক্ষাগুলো, মানে তার যে উচ্চাকাঙ্ক্ষা বলতে মানে এখানে অ্যাম্বিশন বলছে, মানে তার যে আকাঙ্ক্ষা, অনেক জ্ঞান পাওয়ার, অনেক শক্তি পাওয়ার, অনেক আনন্দ পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাই আসলে তার কিন্তু ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা দেখো, তারপরে ডক্টর ফস্টাস ইজ এ হাইলি, আচ্ছা, ডক্টর ফস্টাস ইজ এ হাইলি এডুকেটেড ম্যান ফ্রম উইটেনবার্গ। তিনি কোথার? ডক্টর ফস্টাস হচ্ছেন উইটেনবার্গের একজন ব্যক্তি যিনি উচ্চশিক্ষিত। হু হ্যাজ মাস্টার্ড অল ট্রেডিশনাল ফিল্ডস অফ স্টাডি। সে সকল শিক্ষার যে সকল ক্ষেত্র রয়েছে, সেই সকল ক্ষেত্রেই তিনি পারদর্শী হয়েছেন। যে যার ভিতরে রয়েছে ফিলোসফি, মেডিসিন, ল অ্যান্ড থিওলজি। এই সকল বিষয়ে তিনি আহ, তার দক্ষতা অর্জন করছে, বাট ফিলস ডিসস্যাটিসফাইড। কিন্তু তারপরেও তিনি অনুভব করছেন কি, আমি অসন্তুষ্টি। ক্রেভিং লিমিটলেস নলেজ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার, হি টার্নস টু নেক্রোম্যান্সি। সে অত্যাধিক মাত্রায় জ্ঞান চেয়েছেন
সীমাহীন জ্ঞান চেয়েছেন এবং দুনিয়ার যত আনন্দ আছে সবকিছুই তিনি চেয়েছেন, তো সেই জন্য তিনি ব্ল্যাক ম্যাজিকের প্রতি দিকে ধাবিত হয়। তো পরবর্তীতে হয় কি, ফস্টাস মেফিস্টোফিলিসকে সামন করেন। তো মেফিস্টোফিলিস হচ্ছে লুসিফারের একজন সার্ভেন্ট। এখন বলো লুসিফারকে, লুসিফার হচ্ছে একজন শয়তান, তো তার সার্ভেন্ট হচ্ছে মেফিস্টোফিলিস। তো তাকে সামন করে ডক্টর ফস্টাস এবং তার মাধ্যমেই তিনি একটা কন্ট্রাক্ট সাইন করেন, যেটি হচ্ছে তার নিজের রক্তের দ্বারা। আচ্ছা, আসতেছি, একটা মিনিট। হ্যাঁ, আসতেছে। তো আমি এসে পড়েছি। এরপরে হচ্ছে, তো মেফিস্টোফেলিসের মাধ্যমেই, মানে সাহায্যের মাধ্যমেই ডক্টর ফস্টাস কি করেন, একটা কন্ট্রাক্ট সাইন করেন, যেটা হচ্ছে তার নিজের রক্ত দিয়ে তিনি সাইন করেন। হি সাইন্স এ কন্ট্রাক্ট ইন হিজ ওন ব্লাড, agreeing to give his soul to Lucifer after 24 years of service in exchange for magical powers. তো দেখো, লুসিফারের কাছে তিনি তার আত্মাকে বিক্রি করে দেন, 24 বছর পরে তিনি তার আত্মা দিয়ে দেবেন, এটা তিনি কন্ট্যাক্ট করেন। এই 24 বছর তিনি এই ম্যাজিক্যাল পাওয়ারটা পাবেন। মানে লুসিফারের কাছ থেকে ম্যাজিক্যাল পাওয়ার চায় 24 বছরের জন্য, এবং 24 বছর পর তিনি যখন মারা যাবেন তার আত্মাটা লুসিফার জাহান্নামে নিয়ে যাবেন, মানে হেলে। তো এই চুক্তির পরে তিনি যখন ম্যাজিক্যাল পাওয়ারগুলো পান, তখন কি হয় জানো, তারপর এই চুক্তির পরে তিনি মেফিস্টোফিলিসকে তার সার্ভেন্ট হিসেবে পান। তো ফস্টাস ট্রাভেলস দ্য ওয়ার্ল্ড পারফর্মিং ম্যাজিক অ্যান্ড শোয়িং অফ হিজ পাওয়ার্স। তো ফস্টাস সমগ্র পৃথিবী ঘুরে বেড়ান মেফিস্টোফিলিসের সাথে, এবং তিনি ম্যাজিক পারফর্ম করে এবং শো অফ করে, সবাইকে দেখায় তার শক্তিকে। কিন্তু দেখো, তিনি আসলে এই শক্তিটা কেন চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন যাতে সে লিমিটলেস নলেজ গেইন করতে পারে, যাতে সে পৃথিবীর আনন্দ উপভোগ করতে পারে। তো সেই জন্য তিনি এই শক্তিটা চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে হয় কি, শক্তি পাওয়ার পর তিনি তার জ্ঞান অর্জন করা ভুলে যায়, তিনি ইচ্ছা মতো কাজ করতে থাকে, অন্যদেরকে দেখাইতে থাকে আমার এই শক্তি আছে, বা মানে উল্টোপাল্টা কাজ করতে থাকে। ইনস্টেড অফ অ্যাচিভিং নোবেল অর ইন্টেলেকচুয়াল গ্রেটনেস, হি ওয়েস্ট হিজ অ্যাবিলিটিস অন ট্রাইভিয়াল ট্রিক্স। মানে যা তা কাজ করতে থাকে তিনি, ওই ভালো জ্ঞান বা মহানুভবতা অর্জনের পরিবর্তে তিনি আহ ইচ্ছা মতো কিছু ট্রিক ব্যবহার করতে থাকে ম্যাজিক্যাল পাওয়ারের দ্বারা। সাচ তো সেই ট্রাইভিয়াল ট্রিক্সের মধ্যে কিছু কি রয়েছে, সাচ অ্যাজ প্লেয়িং প্রাঙ্কস অন দ্য পোপদের সাথে ফাইজলামি করে, অ্যান্ড কনজিউরিং ইলিউশনস, এবং ইলিউশনস তৈরি করতে থাকে। তারপর দেখো, দ্য স্ট্রাগল ফর সালভেশন, মুক্তির জন্য যে সংগ্রাম। তো তিনি নাটকের ভিতরে, এই দেখো, থ্রু আউট দ্য প্লে ফস্টাস ইজ টর্ন বিটুইন রিপেন্টেন্স অ্যান্ড ডেসপায়ার। নাটকের ভিতরে ফস্টাস আহ, মাঝে মধ্যে সে মুক্তি চায়, এই যে তিনি যে এই চুক্তিটা করছেন সেই চুক্তি থেকে মুক্তি চায়, আবার অনুতপ্ত হয় এবং হতাশায় ভোগে, এবং সে গডের কাছে ফিরে যেতে চায়। কিন্তু মেফিস্টোফেলিস বারবার তাকে আহ এসে বাধা দেয় যে তুমি এটা করতে পারো না। তারপর এখানে আরো দুটো ক্যারেক্টার রয়েছে, গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল, টু সিম্বলিক ফিগার। তো এদের মাধ্যমেও, এদের সাথেও তিনি কথা বলেন। গুড অ্যাঞ্জেল বলে ভালো দিকে যাই, ইভিল অ্যাঞ্জেল বলে না, তুমি যেরকম আছো সেরকম থাকো, এই স্টাইলে আর কি কাহিনীটা হয়। তো তার এই দুইটার মাধ্যমে, গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেলের মাধ্যমে ক্রিস্টোফার মার্লো আসলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন আমাদের যে ইন্টারনাল কনফ্লিক্ট থাকে, মানুষের অন্তর্গত যে দ্বন্দ্বটা থাকে, যে আমরা এটা করব না এটা করব, এটা করব না এটা করব, তা দেখা যায় আমরা অনেক সময় খারাপটাই বেশিরভাগ জিতে যায়। তো সেই বিষয়টা আর কি সিম্বলিক ওয়েতে আর কি আমাদের নাট্যকার ক্রিস্টোফার মার্লো তুলে ধরেছেন গুড অ্যাঞ্জেল এবং ইভিল অ্যাঞ্জেলের মাধ্যমে।
He repeatedly considers repenting but is held back by pride and fear. সে বারবার অনুতাপের কথা চিন্তা করে, কিন্তু প্রত্যেকবারই সে পিছনে পড়ে তার গর্ব এবং ভয়ের কারণে। এরপর দেখো, যেহেতু তিনি পাপ কাজ করছেন তার আত্মাকে বিক্রি করার মাধ্যমে এবং ব্ল্যাক ম্যাজিক ইউজ করছেন, তো সেই জন্য তার একটা ট্রাজিক এন্ড হয়। যেহেতু তার আত্মা সে বিক্রি করে দিয়েছেন, তার ট্রাজিক এন্ড হচ্ছে When the 24 years end, Faustus realizes his doom. যখন 24 বছর শেষ হয়, ফস্টাস অনুভব করে তার ধ্বংসকে। In his final hour, he pleads for mercy, but it's too late. তার শেষের ঘন্টায়, মানে তার যে 24 বছরের যে শেষ ঘন্টা, সেই ঘন্টায় তিনি প্রার্থনা করেন, তিনি অনুরোধ করেন দয়ার জন্য, কিন্তু এটা অনেক দেরি হয়ে গেছে। ডেমন্স ড্রাগ হিম টু হেল্প। শয়তানেরা তাকে জাহান্নামে টেনে নিয়ে যায়। অ্যান্ড হিজ ট্রাজিক ফেট সার্ভস অ্যাজ এ মরাল ওয়ার্নিং। এবং তার যে ট্রাজিক ভাগ্য, এটা আসলে একটা পরিবেশন করে, নৈতিক একটা ওয়ার্নিং পরিবেশন করে। দেখো, এখানের থিমগুলো হচ্ছে অ্যাম্বিশন অ্যান্ড দ্য লিমিটস অফ হিউম্যান নলেজ। যেহেতু এখানে ডক্টর ফস্টার্সের আকাঙ্ক্ষা ছিল, অ্যাম্বিশন ছিল, দ্য লিমিটস অফ হিউম্যান নলেজ, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। তারপর সিন, পাপ, ডক্টর ফস্টার্স পাপ করেছেন। রিডেমশন, ডক্টর ফস্টার্স রিডেমশনও করেছেন। অ্যান্ড ড্যামনেশন, মানে তিনি অনুতাপ অনুতাপ করেছেন এবং তার ধ্বংসও হয়েছে। এরপর দেখো, দ্য রেনেসাস স্পিরিট ভার্সেস মেডিয়েভাল মরালিটি। ফস্টাস এম্বডিজ রেনেসাস কিউরিয়াসিটি অ্যান্ড প্রাইড। তো রেনেসাস স্পিরিট কী হবে, যে রেনেসাসদের মধ্যে যে কৌতূহল ছিল এবং তাদের মধ্যে যে অহংকার ছিল, বাট ইজ পানিশড বাই এ মেডিয়েভাল খ্রিশ্চান মরাল ফ্রেমওয়ার্ক। তো মেডিয়েভাল মরালিটি এখানে আছে এ কারণে যে মেডিয়েভাল যে খ্রিশ্চান মরাল ফ্রেমওয়ার্ক রয়েছে সেই অনুযায়ী তিনি আহ, সাজাও পেয়েছেন। দ্য কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল। তো খারাপ এবং ভালোর মাঝে যে দ্বন্দ্বটা থাকে, তো সেটাই আর কি এখানে একটা থিম। এবং দ্য ইলিউশন অফ পাওয়ার, শক্তির যে একটা ইলিউশন, সেটাও এখানের একটা থিম। তো ডক্টর ফস্টাসের ভিতরে কিছু কি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, তো সেখানে ডক্টর ফস্টাস নিজে, মেফিস্টোফেলিস একজন, লুসিফার একজন, গুড অ্যাঞ্জেল অ্যান্ড ইভিল অ্যাঞ্জেল একজন। তো এই কথা তো আমরা জানছি কাহিনী পড়ার সময়। ওয়াগনার হচ্ছে ফস্টাসের একজন সার্ভেন্ট হু মিমিক্স হিজ মাস্টার, যে তার মাস্টার মানে ডক্টর ফস্টাসকে মিমিক করে। তারপর দ্য স্কলার্স, স্কলার হচ্ছে ডক্টর ফস্টাসের একজন বন্ধু, যিনি তার শেষ মুহূর্তটাকে আর কি দেখে। এরপর দেখো, এই যে ডক্টর ফস্টাস, এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে বা বিখ্যাত লাইন রয়েছে। এই যে, ওয়াজ দিস দ্য ফেস দ্যাট লঞ্চড থাউজেন্ড শিপস অ্যান্ড বার্ড দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়ামস। দেখো, যখন কোটেশন পড়বা ইন ডিটেলসে বইতে, তো আমরা পাই এক্সপ্লেনেশনও, কিছু কোটেশন পাই এবং কিছু কোটেশন আমরা সার্চ দিতে পারি চ্যাট জিপিটিতে বা অন্য কোথাও অনলাইনে। তো সেইখানে যদি একটু দেখো তাহলে তুমি দেখতে পারবা এই যে, এই যে কথাটা আছে না, এই কথাটা হচ্ছে ওই সময় যখন ডক্টর ফস্টার্স মূলত পৃথিবীর সবচেয়ে যে সুন্দর নারী মানে হেলেনের কে আর কি উনি চান তার স্ত্রী হিসেবে। তো তিনি আর কি যখন হেলেনকে দেখতে চান, তখন আর কি মেফিস্টোফেলেস তাকে দেখায় যে এই হচ্ছে সেই হেলেন। তখন তার চেহারাটা দেখে, মানে এত সুন্দর হেলেন, তাকে দেখে তিনি বলতেছে যে এই কি সেই চেহারা যার জন্য এত হাজারো হাজারো শিপ লঞ্চড হয়েছিল, অ্যান্ড বার্ন দ্য টপলেস টাওয়ার্স অফ ইলিয়াম, এবং ইলিয়ামের যে টাওয়ার্সগুলো সেগুলো জ্বলেছিল। আমরা তো জানি ট্রয়তে যুদ্ধ হয়েছিল, তো সেই যুদ্ধের সময় তো কত কাহিনী তো ঘটছে ওই 10 বছরে। তো সেটা আর কি বলছে যে এই সেই চেহারা, যে চেহারার জন্য এত কাহিনী ঘটছে। তো তিনি আর কি হেলেনকে অনেক পছন্দ করেন এখানে। তো সেই সময় আর কি এই ডায়লগটা, যখন আর কি তিনি হেলেনকে দেখেন। এবার দেখো, আরেকটা কোটেশন আছে, হোয়াই দিস ইজ হেল নর এম আই আউট অফ ইট, এ সাউন্ড অফ ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড। তো মূল কথা হচ্ছে, এই যে কোটেশনগুলো আছে এর থেকে ভালো এক্সপ্লেনেশন থেকে কোটেশন পড়া। আমি এক্সপ্লেনেশনের কোটেশনগুলোই পড়ছি, গাইডে যেগুলো আছে সেগুলো। তো সেইখানে অনেক সুন্দরভাবে কোটেশন দেওয়া আছে। আচ্ছা দেখো, তারপর মরাল অফ দ্য প্লে, এই কবিতার মূল বিষয়বস্তু মানে শেষ কথা কি, মরাল ইতি কথা।
Marlowe's Dr. Faustus is ultimately a warning against overreaching ambition, একটা সতর্কতা কিসের বিরুদ্ধে? ওভার রিচিং অ্যাম্বিশন, মানে অতিরিক্ত আকাঙ্ক্ষা করার বিরুদ্ধে একটা সতর্কতা। কারণ তুমি যদি অতিরিক্ত কিছু পেতে যাও তাহলে তোমার শেষ পর্যায়ে তোমার ধ্বংস অনিবার্য আর কি। অ্যান্ড দ্য ডেঞ্জার অফ সেলিং ওয়ান সোল ফর ওয়ার্ল্ডলি গেইন, মানে পৃথিবীর অর্জনের জন্য নিজের আত্মাকে বিক্রি করে দেওয়ার যে ভয়াবহতা, সেটাও এখানে ফুটে উঠেছে। ইট রিফ্লেক্টস দ্য রেনেসাস টেনশন বিটুইন হিউম্যান অ্যাসপিরেশন অ্যান্ড ডিভাইন লিমিটেশন। এটা প্রতিফলন ঘটিয়েছে রেনেসাস যে টেনশন রয়েছে, অহংকার এবং কি যেন আমরা পাইছিলাম, মানে কিউরিয়াসিটি, এই টেনশনটা বিটুইন হিউম্যান অ্যাসপিরেশন অ্যান্ড ডিভাইন লিমিটেশন, মানুষের যে আশা এবং যে আহ, ঐশ্বরিক যে সীমাবদ্ধতা, তো সেই বিষয়টাই আর কি এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো, মূলত হচ্ছে ডক্টর ফস্টাস অনেক জ্ঞান চাইছে, সে অনেক জ্ঞান অর্জন করেছেন, কিন্তু মানুষের একটা সীমাবদ্ধতা রয়েছে। তো সেটা যখন সে বুঝতে পারছে যে আমার আসলে একটা সীমাবদ্ধতা রয়েছে, আমি সবকিছু জানতে পারবো না, তো সেই জন্য তিনি নেক্রোম্যাসি মানে ব্ল্যাক ম্যাজিকের দ্বারস্থ হন এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে মেফিস্টোফেলিসকে আনেন। মেফিস্টোফেলিস হচ্ছে লুসিফারের একজন সার্ভেন্ট এবং লুসিফার হচ্ছে একজন শয়তান। তো লুসিফারের মেফিস্টোফেলিসের মাধ্যমে তিনি একটা কন্ট্রাক্ট সাইন করেন তার রক্তের মাধ্যমে। এবং দেখো, এই রক্তের মাধ্যমে যে সাইন করেন তখনও আর কি তার রক্ত কিন্তু বের হইতে চায় না। তো এই সময় তিনি আর কি একটু দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমি কি এই দলিলটা সাইন করব কি করব না। কিন্তু শেষ পর্যন্ত সে সাইনটা করেই দেয়, মানে ওই যে দলিলটা সেটা সাইন করেই দেয়। এখান থেকে বুঝেছে যে আসলে সৃষ্টিকর্তা আমাদেরকে মাঝে মধ্যে হিন্ট দেয় যে তুমি এই কাজটা করে না বা এই কাজটা করো, কিন্তু মানুষ ওইটাই করে যেটা খারাপ হয়ে যায়, তার জীবনের জন্য অনেক ভয়াবহ হয়ে যায়। তো এখানে তারপরে তিনি এখানে সাইন করেন। এরপরে সাইন করার পরবর্তীতে কাজটা হয় কি, যে সে ব্ল্যাক ম্যাজিক পেয়ে সে তার জ্ঞান অর্জনের কথা ভুলে যায়, সে সারা দুনিয়া ঘুরে বেড়ায় এবং হেলেনকে চায়, উল্টাপাল্টা কাজ করে, পোপের সাথে মজা করে, এরকম কাজ করে। তারপর এরপর দেখতে দেখতে 24 বছর কেটে যায়। 24 বছর কাটার পরে শেষ ঘন্টায় সে আর কি অনেক অনুতাপ করে এবং সৃষ্টিকর্তার কাছে মাপ চায় এবং চায় সে যেন জান্নাতে যায়। কিন্তু আর কাজ হয় না, কারণ অনেক টাইম শেষ হয়ে গেছে এবং ওই সময়টা সে, তার মনে হয়েছিল যেন ওই সময়টা যেন থেমে যায়, ওই সময়টা যেন একদম আহ, মানে একদম স্টপ হয়ে যায়। এবং তিনি আরো বলেন, মজার ব্যাপার হচ্ছে যখন 12টা বাজার আগ মুহূর্তে তিনি এটা বলেন যে 12টা বাজার আগে যেন সকাল হয়ে যায়। মানে যদি 12টা বাজার আগে সকাল হয়ে যায় তাহলে তো আর ই হবে না, মানে দিনটা তো আর পূর্ণ হবে না, মানে আম, ওই 12টার সময় তো আর আসবে না, এটা তো সকাল হয়ে যাবে আর কি, এরকম একটা তার মানে মানসিক একটা অবস্থা হয়ে যায়। এবং তিনি বলেন যেন সময় থাইমা যায়, এরকম ইত্যাদি। মানে ওই 1 ঘন্টার সময় যে তিনি যে কথাগুলো বলেন না, ওইগুলো এক কোটেশন হিসেবে ইউজ করা খুবই জরুরি আই থিঙ্ক, কারণ ওই কোটেশনগুলো খুবই আহ, উম, মজাদার বলতে খুবই ট্রাজিক্যাল। কারণ তিনি তার শেষ সময়টায় তিনি অনুভব করেন যে তিনি আসলে জাহান্নামে যাবেন, তার আত্মাটা আসলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তিনি এত কিছু চাইছেন কিন্তু শেষ পর্যন্ত তার জীবনের পরিণতি আসলে ধ্বংস হয়ে গেল। তো ওই সময়টা অনেক উত্তেজনাপূর্ণ তার জীবনের জন্য। তো ওই সময়কার যে কোটেশনগুলো ওগুলো অনেক দেওয়া যায়, মানে ওগুলো অনেক সুন্দর দেওয়ার জন্য। তারপরে তিনি যখন হেলেনের কথা আর কি আহ, বলেন, হেলেনের সম্পর্কে কিছু কোটেশন আছে। তারপর যখন আর কি ওই রক্ত দিয়ে যে সাইন করেন ওই সময় কিছু কথা আছে, তো ওইখানের কোটেশন। তারপরে মেফিস্টোফেলিস লুসিফারের সাথে যে কথা ওই সময়ের কিছু কোটেশন, এবং মাঝখানে আরও আছে গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল। তো গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল মাঝে মধ্যে ওনার মানে এই পুরো নাটকের ভিতরে প্রায় সময় ওনাকে সতর্ক করে, তুমি এই কাজটা করে না, এই কাজটা করে না, ওইটা করে না, কিন্তু তিনি শেষকালে ওই খারাপ কাজই করে ফেলায়। তো তার শেষ পরিণতিটা খুবই ভয়াবহ হয়। যাই হোক, এই হচ্ছে মূল কাহিনী। তো আশা করি আমি বুঝাইতে পারছি। এই ডক্টর ফস্টাসের মাধ্যমে আসলে আমরা অনেক কিছু শিখতে পারি যে খারাপ কাজ থেকে বিরত থাকাই ভালো এবং আমাদের উচ্চাকাঙ্ক্ষা করা উচিত নয়। আমাদের সাধ্যের মধ্যে যা আছে তাই আমাদের পাওয়ার চেষ্টা করা উচিত। অতিরিক্ত যদি আমরা চাইতে যাই তখন দেখা যায় কি ওইটা আমরা পাইও না, এবং ওইটার কারণে আমাদের একটা জীবনের দুর্দশা আসে। তো এই বিষয়টাই শেখা যায়। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।